বন্ধু নিরঞ্জন বেশ কিছুদিন ধরে বলছে ওর বর্ধমানের আত্মীয়র বাড়িতে যেতে হবে মেয়ে দেখতে। যতই তাকে বলি তুই বাড়িতে মাকে গিয়ে বল, মা দেখলেই হবে। তবে নিরঞ্জন বলে বিয়ে করবি তুই আর মেয়ে দেখবে মাসিমা। ও মাসিমা দেখলে হবে না, তোকে দেখতে হবে। তাছাড়া বর্ধমানে যাব, ওখানে একদিন থাকবো, শহরটা তোর গাড়িতে করে ঘুরবো। মাসিমা গেলে সেগুলো কি হবে? দুটো দিনের জন্য গেলে অসুবিধার কি আছে? পছন্দ না হয় বিয়ে করবি না, তাই বলে একটা শনিবার দেখে যাওয়া যায় না। শেষে ভেবে দেখলাম রোজ ঘ্যানোর ঘ্যানো শোনার থেকে এই শনিবারে বরং ঘুরেই আসি। বর্ধমানে তো আগে কখনো যাইনি, বেড়ানো হবে আবার মেয়ে দেখাও হবে। আর সেই দেখাতে মেয়ে যদি পছন্দ না হয় তখন না করে দেব। বাড়িতে এসে মাকে বললাম নিরঞ্জন খুব ধরেছে, বর্ধমানে একটা মেয়ে দেখতে যেতে হবে, খুব ভালো হয়। গাড়ি নিয়ে যাব যখন তুমিও চলো, মেয়ে দেখে একদিন থেকে পুরনো শহরটা একটু ঘুরে দেখাও হবে। মা বললেন বাতের ব্যথাটা কদিন ধরে খুব বেড়েছে, আমি এখন যেতে পারবো না, তোরা যা। বসিরহাট থাকি আমি প্রভাত। জেলা পরিষদে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে চাকরি করি। চাকরিটা বছর 3 হলো পেয়েছি। 8 বছর আগে বাবা মারা গেছেন। বাড়িতে মা, আমি আর আমার ছোট ভাই থাকি। ছোট ভাই টাকি গভর্নমেন্ট কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। দুজন সংসারের কাজের লোক থাকা সত্ত্বেও মা মাঝে মাঝে বাতের ব্যথায় খুবই কষ্ট পান। তবুও খোঁড়াতে খোঁড়াতে সব কাজ মায়ের করা দরকার, কারণ নিজে হাতে না করলে মার শান্তি হয় না। এখন বেশ কিছুদিন ধরে উঠতে বসতে মা আমাকে বলছেন, প্রভাত আমি আর পারছি না, এবার তুই একটা বিয়ে কর, সে এসে সংসারে হালটা ধরুক। শনিবার ভোরের আলো ফুটবার আগেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধু নিরঞ্জনকে বারাসাত থেকে তুলে হাইওয়েতে একটা রেস্টুরেন্টে দুজনে টিফিন সেরে বেলা 12টার মধ্যে বাইপাস রাস্তা দিয়ে বর্ধমান শহরে ঢুকে নিরঞ্জনকে জিজ্ঞেস করলাম আমি কোন দিকে যাব। সে বলল হাতিপুকুর, বড়বাজার সিং দরজার কাছে মেসোমশাই দাঁড়িয়ে আছেন, তুই গাড়িটা একটা ফাঁকা জায়গায় দাঁড় করা, পথ চলতি কোনো লোককে জিজ্ঞাসা করে আসি। নিরঞ্জন কানে ফোন দিয়ে গাড়ি থেকে নেমে একটু পরেই ফিরে এসে বলল এখনও 5 মিনিট চল, আমি মেসোমশাইয়ের সঙ্গে কথা বলছি, তুই গাড়ি চালা। 10 মিনিট পর সিং দরজার সামনে এলাম, দেখলাম একজন ভদ্রলোক হাত নাড়াচ্ছেন। নিরঞ্জন সঙ্গে সঙ্গে বলল ওই যে মেসোমশাই দাঁড়িয়ে আছেন। ব্যাস, আর চিন্তা নেই। নিরঞ্জনের মেসোমশাইয়ের বাড়িতে যখন ঢুকলাম তখন 12টা 20। গাড়িটা ওনার বাড়ির মধ্যে পার্কিং করে গাড়ি থেকে ব্যাগটা নিতে যাওয়ার আগে বাড়িটার দিকে তাকাতেই দোতলার জানলার ধার থেকে একটা সুন্দর মুখ সরে গেল। কিছু সময় তাকিয়ে থাকার পরও সেই মুখের মালিককে আর দেখতে পেলাম না। ব্যাগটা বার করে গাড়ি লক করছি, সেই সময়ে নিরঞ্জন এসে বলল দেরি করছিস কেন, চল। বাড়ির ভিতরে ঢুকলাম। নিরঞ্জন আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। সোফার পাশে ব্যাগটা রেখে নিরঞ্জনকে বললাম আগে হাত ধুয়ে চোখে মুখে জল দিতে হবে, কোন দিকে যাব বল। নিরঞ্জন ঘরের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম নিরঞ্জন আর মেসোমশাই কথা বলছেন। নিরঞ্জন আমাকে দেখে বলল প্রভাত, ইনি হচ্ছেন আমার মেসোমশাই পরিমল বসু, আর মেসোমশাই এই হচ্ছে আমার বন্ধু প্রভাত। আমি প্রণাম করতে গেলাম। পরিমলবাবু আমাকে ধরে বললেন ঠিক আছে বাবা বসো। আমি চেয়ারে বসতেই মিষ্টি সাজিয়ে একটা প্লেট আমার সামনে রেখে দিলেন। সম্ভবত উনি মাসিমা হবেন। নিরঞ্জন যথাসময়ে বলল প্রভাত, ইনি হচ্ছেন আমার মাসি। আমি প্রণাম করতে যাচ্ছিলাম, উনি বললেন খেয়ে নাও বাবা। আমি ওনার দিকে তাকিয়ে হেসে বললাম হাইওয়েতে টিফিন করেছি, যদি একটু লেবু দিয়ে হালকা লিকার চায়ের ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। মিষ্টির প্লেটের দিকে তাকিয়ে বললাম এসব কিছু খাবো না, প্লিজ, অনুরোধ করবেন না। মাসিমা প্লেটটা নিয়ে চলে গেলেন। আবার এসে 1 গ্লাস ঠান্ডা জল আর একটা জলের বোতল দিয়ে গেলেন। জলের গ্লাসে চুমুক দিয়ে নিরঞ্জনের দিকে ইশারা করলাম। নিরঞ্জন সঙ্গে সঙ্গে পরিমল বাবুকে বলল মেসোমশাই আমরা দেরি করব না, আপনি এবার ব্যবস্থা করুন। পরিমলবাবু হেসে আমার দিকে তাকিয়ে বললেন এখন তোমরা কোথায় যাবে, খাওয়া দাওয়া করে রেস্ট নাও, বিকালের দিকে মেয়েকে দেখো। দোতলার একটা ঘরে আমাদের দুপুরের শোয়া বসার ব্যবস্থা হয়েছে। বিছানা দেখে আমি সটান শুয়ে পড়লাম।
হঠাৎ মনে পড়তে নিরঞ্জনকে বললাম, বাড়ির ওই দিকটা কি ভাড়া দেওয়া আছে? নিরঞ্জন বলল, কই না তো, পুরোটাই মেসোমশাইরা ব্যবহার করেন। কেন? বললাম, যখন গাড়ি থেকে নামছিলাম তখন দোতলার ঘরের জানলার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল, আমি তাকাতেই সে সরে গেল। কে উনি? নিরঞ্জন কথা না বলে চুপ করে থাকলো। আমি আবার বললাম, তুই যদি জানিস তাহলে বলবি তো, চুপ করে আছিস কেন? নিরঞ্জন জানলার বাইরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যাকে দেখেছিস সে হচ্ছে অতসী। বললাম, আমরা কি ওনাকে দেখতে এসেছি? নিরঞ্জন বলল, না ওকে না, ওর বোনকে তুই দেখতে এসেছিস। বললাম, ওনার বিয়ে হয়ে গেছে? নিরঞ্জন কিছু না বলে চুপ করে রইল। দেখে বললাম, কি হলো, চুপ করে রইলি কেন? বল, ওনার কি বিয়ে হয়ে গেছে? নিরঞ্জন না বলে কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, তুই আজ যাকে এক মুহূর্তের জন্য দেখে ভুলতে পারছিস না? তাকে 8 বছর আগে কতটা দেখতে সুন্দর ছিল একবার ভেবে দেখ। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর থেকে ঝামেলা শুরু হলো। ওর কলেজের একটা ছেলে ওর সঙ্গে প্রেম করতে চাইতো। অতসী বারবার আপত্তি করা সত্ত্বেও সে তার পিছন ছাড়তো না। একদিন সেই ছেলেটা অতসীর গায়ে হাত দিতে উদ্যত হয়েছিল। অতসী সেদিন সবার সামনে তাকে মেরেছিল। এই ঘটনার 1 মাস 13 দিন পর ছিল নবীনবরণ উৎসব। সেদিন ফাংশনের মাঝে সেই ছেলেটা ক্ষমা চাওয়ার নাম করে অতসীর সাথে কথা বলছিল। হঠাৎ করে কারেন্ট অফ হলে ছেলেটা অতসীর মুখ চেপে ধরে টানতে টানতে কলেজের পিছন দিকের একটা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একটু পরেই কারেন্ট এসে গেলে অতসীর বন্ধুরা অতসীকে দেখতে না পেয়ে চারিদিকে যখন খোঁজাখুঁজি করতে শুরু করে, তখন ছেলেটাকে কলেজের পিছন থেকে বেরিয়ে আসতে দেখে অতসী কোথায় জিজ্ঞাসা করলে সে হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে মারার শোধ আমি নিয়েছি। ছেলেমেয়েরা ছেলেটাকে ধরে 2-4 ঘা দিয়ে অতসী কোথায় জেনে নিয়ে অতসীকে উদ্ধার করে, ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর অতসী একবার হাতে শিরা কেটে আরেকবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। একবার ওর মা আরেকবার ওর বোন দেখে ফেলায় সে যাত্রায় বেঁচে গিয়েছিল। প্রথম অতসীর মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। সবাই ভয়ে ভয়ে থাকতো কখন কি করে বসে। এখন একটু ভালো, বাইরে বেরোয় না, কারোর সামনে আসে না। তুই ওর বোনকে দেখতে এসেছিস, সেই কারণে হয়তো উপরে দাঁড়িয়েছিল তোকে দেখেছে। এই হচ্ছে অতসীর গল্প। পড়াশোনায় মেয়েটা খুব ভালো ছিল। পরে কলেজের সহযোগিতায় গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে ইংরেজিতে অনার্স নিয়ে, কিন্তু সেই পড়াশোনা কোনো কাজে লাগলো না। অতসী এখন বাড়ির কাজকর্মগুলোই করে। আজ আমরা আছি বলে সামনে আসছে না, সেই কারণে মাসিমা ভীষণ চাপে পড়ে গেছেন। তবুও শুনলাম আমরা আসার আগে ও সব গুছিয়ে রেখেছিল। আমি নিরঞ্জনকে বললাম, তোকে যে করেই হোক আমার একটা উপকার করতে হবে। নিরঞ্জন বলল, কি উপকার বল? বললাম, তোকে অতসীর সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করে দিতে হবে, আর আজ রাতে এখানে থাকা যায় কি না সেই ব্যবস্থাটাও কর। নিরঞ্জন আর কথা না বাড়িয়ে উঠে চলে গেল। আধ ঘন্টা পর নিরঞ্জন এসে বলল, যা ওই কোণার ঘরটায়। ঘরটার মধ্যে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখলাম সুন্দর পরিপাটি করে সমস্ত জিনিসগুলো সাজানো। দরজার দিকে পিছন ফিরে একটা চেয়ারে বসে আছে অতসী। আমি ঘরে ঢুকতেই অতসী বলল, বসুন। আমাকে কি জিজ্ঞেস করবেন? দাদা কিছু বলেননি? দরজার প্রায় পাশেই অতসীর পিছনে একটা চেয়ার রাখা আছে। আমি চেয়ারে না বসে চেয়ারের পেছনে দাঁড়িয়ে বললাম, জানলায় আপনাকে দেখার পর থেকে আমার ভিতরে একটা কৌতূহল জাগে, তাই আমি নিরঞ্জনকে জিজ্ঞাসা করেছিলাম আমি যাকে দেখতে এসেছি সে আপনি কি না। ও বলতে চাইছিল না। শেষে আমার চাপাচাপিতে ওর কাছে আমি সব শুনেছি বলে বললাম, আপনার কাছে আমি একটা কথা শুনতে এসেছি, উত্তরটা আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারেন। যদি না হয় আমি এখনই চলে যাব, আর যদি হ্যাঁ হয় তাহলে থেকে যাব। অতসী বলল, বলুন। বললাম, হয়তো আমি আপনার যোগ্য নই, তবুও আপনি আমাকে বিয়ে করবেন অতসী? অতসী চকিতে আমার দিকে ফিরে চেয়ার থেকে উঠে বলল, কি বলছেন আপনি? আমি ধর্ষিতা জেনেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? একদম কাছ থেকে দেখলাম 27-28 বছরের একজন সুন্দরীর চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে বলছে,
একজন ধর্ষিতার প্রতি সহানুভূতি দেখানো যায়, কিন্তু তাকে বিয়ে করা যায় না। আপনি আমার উপরটা দেখে কথা বলছেন, কিন্তু আপনি জানেন না আমার ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। বলে সে বলল, আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি চলে যেতে পারেন। আমি 4 পা সামনে গিয়ে অতসীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, যেটা আপনার সাথে ঘটেছে সেটা একটা ইনসিডেন্ট। জেনেই আমি এই অতসীকেই বিয়ে করতে চাই। অতসী চোখের জল না মুছে বলল, আমাকে দেখে সবাই মুখ ফিরিয়ে নেয়, আর আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? সরুন, এরকম বোকা বোকা কথা বলবেন না। এটা সিনেমা বা নোবেল নয়, একটা পুরো আস্ত জীবন। আপনাকে আপনার মার কাছে, সমাজের কাছে কৈফিয়ত দিতে হতে পারে কেন আপনি আপনার জীবনে সমস্যা ডেকে আনছেন। আপনি আজ যেটা বলছেন, করতে চাইছেন, পরে হয়তো আপনাকে তার জন্য আফসোস করতে হতে পারে। আমি আরেকটু এগিয়ে গিয়ে তার হাত দুটো ধরে বললাম, মানুষের কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবই অল্প কিছুদিনের জন্য। প্রয়োজন শুধু দুজনের মনের মিলের। আশা করি আপনার কাছ থেকে সেটা আমি পাবো, কারণ আমি চাই আপনি মাথা উঁচু করে চলুন। যে দোষ আপনি স্বেচ্ছায় করেননি তার জন্য নিজেকে গুটিয়ে রাখবেন কেন? তাছাড়া আমি তো সব জেনে শুনে আপনার দিকে হাত বাড়িয়েছি। কথা দিচ্ছি আপনাকে আমি ভালো রাখার চেষ্টা করব। এখন আপনি ঠিক করুন, আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনি অনুমতি দিলে কালই আমরা বিয়েটা করে আমার মায়ের কাছে ফিরে যাব। দায়িত্ব তো সব আমার। আপনি আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে, আর যদি না থাকেন তাহলে হয়তো আর জীবনে বিয়েই করব না। ভাববো প্রথম দেখাতে যাকে ভালো লেগেছিল আমি তার যোগ্য নই। কথাগুলো শেষ করে হাতটা ছেড়ে পিছন ফিরেছি চলে যাওয়ার জন্য। দেখি ঘরের বাইরে দরজার সামনে অতসীর বাবা, মা, বোন আর আমার বন্ধু সবাই দাঁড়িয়ে আছে চোখের জল নিয়ে। অতসীর মা আমার পাশ দিয়ে অতসীর দিকে এগিয়ে গেলে অতসী ছুটে এসে মার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আমি ঘর থেকে বেরিয়ে বন্ধু নিরঞ্জনকে আমার সাথে আসতে বলে পরিমল বাবুকে বললাম, আমি আপনার বড় মেয়ে অতসীকেই বিয়ে করতে চাই, আপনি সব ব্যবস্থা করুন। শুনছিলেন আজকের গল্প যোগ্য, কলমে সুপ্রিয় ভট্টাচার্য। ছোট্ট গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।